সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা। সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় ক্ষমতার ভাগ বটোয়ারা। ক্ষমতার ভাগ বটোয়ারা আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, যিনি নিজ নামে পরিচিত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে বলছিলাম ক্ষমতার ভাগ বটোয়ারা। ক্ষমতার ভাগ বটোয়ারা এটা ভালো অর্থেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। 29 তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে নির্বাচন অফিসে। তো 29 তারিখ আসতে আর সময় আছে একদিন মাঝখানে, 27, 28, 29 কালকের মধ্যেই জোট, দল, প্রার্থিতা সব শেষ করে ফেলতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে জোটের চেষ্টা আছে। ছোট ছোট দলগুলো বড় দলের সাথে ভিড়ে যাচ্ছে, আবার কেউ কেউ দল বিলুপ্ত করেও বড় দলে যুক্ত হচ্ছে। এই নিয়ে আবার ছোট দলের মধ্যে, নতুন দলের মধ্যে বিভক্তিও দেখা দিয়েছে। আব্দুস সালাম, আপনাকে দিয়ে শুরু করব না একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে শুরু করব? ওখানে শুরু করেন, শুনি। আব্দুল নূর তুষার, আপনার কাছ থেকে শুনি আপনার অ্যানালাইসিসটি। এনসিপি জামায়াত ইসলামের সাথে যেতে চাচ্ছে এরকম একটা খবর আছে। বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো এসছে। কেউ কেউ দল বিলুপ্ত করেও বিএনপির সাথে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাচ্ছে, যেহেতু আরপিওতে একটা বিধিনিষেধ আছে যে জোটে গেলেও নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এনসিপি থেকে একজন নেত্রী তাসনিম যারা পদত্যাগ করেছেন, তিনি ঢাকার 9 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানিয়েছেন। আমি আর না বলি, এই সংবাদটি আমি মনে করি যে এনসিপির জন্য খুবই বিচলিত করার মতো সংবাদ। এই কারণে যে এনসিপির বিভিন্ন সভায়, সমিতিতে, এমনকি প্রধান উপদেষ্টা যখন নিউ ইয়র্কে 3টি দলকে বেড়াতে নিয়ে গেলেন, তখন এনসিপিকে সাথে নিয়ে গিয়েছিলেন এবং সেইখানে তাসনিম যারা ছিলেন। তার মানে তিনি এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেত্রী। এরকম একজন গুরুত্বপূর্ণ নেত্রী মনোনয়নপত্র জমা দেওয়ার 72 ঘন্টা আগে যদি পদত্যাগ করেন, মানে শেষ তারিখের 72 ঘন্টা আগে, তাহলে তো এটা এনসিপির জন্য একটা বিচলিত করার মতো সংবাদ। এই কারণে যে তিনি যে কোনো কারণেই হোক এনসিপির শাপলা কলি প্রতীকে নির্বাচন করতে আগ্রহ বোধ করছেন না। যে শাপলা কলির জন্য তারা এত সংগ্রাম করলেন, সেই শাপলা কলি ছেড়ে দিয়ে তাসনিম যারা এখন কোনো একটা মার্কা পাবেন, সেটা হাতঘড়ি হতে পারে বা কিছু একটা হতে পারে, আমি জানি না কি হতে পারে, স্টেথোস্কোপ মার্কা আছে কিনা আমি জানি না। তো এটা তো একটা চিন্তা করার মতো সংবাদ। এতে করে কি প্রমাণিত হচ্ছে? দল যার উপরে এত আস্থা রেখেছিল এবং যে দলের উপর উনি এত আস্থা রেখেছিলেন, বিদেশের স্থায়ী নিরাপত্তার সুযোগ ছেড়ে যিনি দেশ গড়তে বাংলাদেশে চলে এলেন সপরিবারে, তিনি এই দলটাতে 17 মাস থাকতে পারলেন না। এটা একটা চিন্তা করার মতো বিষয়। তো যে দলের উপরে এই দলের কোর নেতা আস্থা হারিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে বেরিয়ে যাচ্ছেন, সেই দলের উপর জনগণ কেন আস্থা রাখবে? এই প্রশ্ন তো জনগণ করতে পারে। তো এইটা হয়ে যাচ্ছে একটা খুবই বিচলিত করার মতো সংবাদ। এর বাইরে আপনি যদি বলেন ক্ষমতার ভাগবাটোয়ারার এই যে লড়াই, এই দৌড় আমরা আগেও দেখেছি, এখন এটা আরও হচ্ছে। এবং সবসময় মনে রাখবেন যে রাজনীতিতে যত বেশি বাক্যালঙ্কার, বাগাড়ম্বর হবে বক্তৃতাতে, ততই বুঝবেন যে ভাগবাটোয়ারার সময় এরা সব বাগাড়ম্বর ছেড়ে দিয়ে বড় নৌকাটাতে ওঠার জন্য চেষ্টা করবে। নৌকা যদিও মার্কা হিসেবে নাই, কিন্তু ধরে নেন একটা যানবাহন, ফেরি কিংবা ধরেন ট্রাক কিংবা রেলগাড়ি, ওই বড় রেলগাড়িটাতে ওঠার চেষ্টা করবে, বড় ইঞ্জিনটাতে উঠতে চেষ্টা করবে। এবং সেটাই এখন শুরু হয়ে গিয়েছে, একটা দৌড় শুরু হয়েছে যে কোথায় গেলে পরে নির্বাচনে অধিকতর ভোট এবং আসনটা নিশ্চিত করা যাবে। এবং কেবলমাত্র আসনের লোভেই এই পরিবর্তনগুলি হচ্ছে, এগুলি কোনোভাবে আদর্শিক পরিবর্তন না। এখানে যেসব দলে যেসব মানুষেরা যোগ দিচ্ছেন, তারা যদি আদর্শিকভাবে এইসব দলের সঙ্গে থাকতেই চাইতেন, তাহলে বহু আগেই তারা এই জায়গাতে যোগ দিতেন, অন্তত আরও 5-10 মাস আগে, যখন একটা প্রতিকূল পরিস্থিতি থেকে দলগুলি বেরিয়ে আসার চেষ্টা করছে। এখন জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন এবং তিনি আসার পরপরই তার সামনে ফুলের তোড়া হাতে নিয়ে বিএনপিতে জয়েন করার জন্য লোকজন দৌড়াদৌড়ি করবে। এইটা হচ্ছে বাংলাদেশের চিরাচরিত পুরনো রাজনীতির চেহারা। এখন জনাব তারেক রহমান এবং তার দল সিদ্ধান্ত নেবেন যে এরকম শেষ মুহূর্তে ওই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো সিমরান সিমরান বলে দৌড়াতে থাকে শাহরুখ খান ট্রেনে ওঠার জন্য, সেই শাহরুখ খানকে ট্রেনে উঠতে দিবেন নাকি দিবেন না, এইটা তাকে চিন্তা করতে হবে। এইটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ভোটাররা খুবই প্রতারিত হয় এরকম করলে, কারণ ভোটাররা
চাঁদা দিয়েছে, টাকা দিয়েছে, পেছনে দাঁড়িয়ে মিছিল করেছে, ফেসবুকে লেখালেখি করেছে, অজ্ঞান হয়ে গিয়েছে বিভিন্ন প্রার্থীর কথা বলতে গিয়ে, কে কত আন্তর্জাতিক, কার কত মেধা, কার কত বুদ্ধি, কে কিনা পিএইচডি ছেড়ে দিয়ে আজকে পথের ফকির হতে এসেছে, এরকম লেখা দিয়ে ফেসবুক দেখবেন একেবারে সয়লাভ। কে কত বিরাট, কার বাড়িতে 135টা হাতি ছিল সেটা বাদ দিয়ে গাড়ি নিয়ে মিছিল করেছে। এখন যদি এইসব লোকেরা দল বাদ দিয়ে একা একা নির্বাচন করতে চলে যান, তাহলে এই যে জনতা তাদের পেছনে দাঁড়িয়েছিলেন, চাঁদা দিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, ভালোবেসেছেন, সেই জনতা তো এর আগেই ধানের শীষে স্লোগান দিত, আর আবার দিত, কিংবা ধরেন দাঁড়িপাল্লায় স্লোগান দিত, আবার দিত, লাঙ্গল মার্কায় স্লোগান দিত, আবার দিবে। সেটা না করে মাঝখানে যে শাপলা কলি হলো, তারপরে কলি আর ফুল হয়ে ফুটতেছে না, এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে গেছে। ধন্যবাদ। আসবো আপনার কাছে আব্দুস সালাম। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বাংলাদেশে এসেছেন, তিনি ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। তার নিরাপত্তা। আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক, বিজ্ঞ আলোচক, ওনাকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। শোনেন, তারেক রহমান তো বাংলাদেশের নাগরিক। ফ্যাসিবাদ তার সেই নাগরিকত্ব জোর করে স্থগিত করে দিয়েছিল বা তার পাসপোর্ট ছিনাই নিয়েছিল। কাজেই তিনি তো জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। এটা এত ফর্মালিটিজ, আমি তো মনে করি এটা আমার যেটা একটা স্বাভাবিক একটা নাগরিক হিসাবে তিনি ইংল্যান্ডে বসেই বাংলাদেশের নাগরিকত্ব পেতে পারতেন। এটার জন্য এখানে আসতে হবে, আবার নির্বাচন কমিশনে যাইতে হবে, এমন কোনো এটা বাধ্যবাধকতা ছিল বা আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, উনি যে সব কিছু মেনে নিয়ে, অর্থাৎ যা আইন কানুন যা আছে সেগুলোকে মেনে নিয়ে তিনি সব কিছু করতে চান, এটা হলো তার বদান্যতা। এটা উনি দেখাচ্ছেন যে উনি সব কিছু যেভাবে সরকার, অর্থাৎ যেভাবে সরকার খুশি হতে পারে বা কেউ যেন না বলতে পারে যে তিনি এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস বা বেনিফিট নিচ্ছেন। আর আরেকটা হলো যে তার নিরাপত্তার ব্যাপার যেটা বললেন, দেখেন তার তো নিরাপত্তা একটা অবশ্যই প্রয়োজন তো আছেই, কিন্তু তারপরেও এখন পর্যন্ত তো শেখ হাসিনার শুধু নিজে না, তার পরিবার পরিজনের জন্য যেভাবে এসএসএফ, অর্থাৎ যেটা প্রেসিডেন্সিয়াল গার্ড যেটা, সেটাকে তার পরিবারের জন্য তিনি মানে একদম পাশ করায় নিয়েছিলেন জাতির পিতার পরিবারের নিরাপত্তার জন্য। এটা তো সেইভাবে না, কথা হলো যে আইনটা যা ছিল না, আইনটা করে নিছে তারা, এটা তো আগে ছিল না, তাই না? তো কাজে সেই জায়গায় তো আমরা তো আর সেই জায়গায় বলতেছি না যে স্বাধীনতার ঘোষকের ছেলের জন্য এক্সট্রা কিছু করা হোক। এখন কথা হলো যে তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আর আরেকটা হলো যে তারেক রহমানকে আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ লোক যখন তিনি আসছে সেখানে সমবেত হয়েছে তাকে স্বাগত জানানোর জন্য। তাই কাজে আমরা মনে করি যে তার সিকিউরিটি, দেশের মানুষই তার সিকিউরিটি, এবং আমাদের দলের যা আছে আমরাও তার সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের লোকজন যেগুলো আছে সেগুলো তো আছে। তবে আমরা মনে করি যে সরকারের দায়িত্ব আছে, যেহেতু তারেক রহমান একটা সবচেয়ে সর্ববৃহৎ দলের মানে ভারপ্রাপ্ত নেতা, এবং আগামীতে আমরা আশা করতেছি যে নির্বাচনের মধ্য দিয়ে তিনি যে ভাবি প্রধানমন্ত্রী, ইনশাল্লাহ তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন। তো সেই জায়গায় তো সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটা তো সরকারের। তিনি ঢাকা 17 আসনের ভোটারের হওয়ার জন্য আবেদন করেছেন। তিনি কি ঢাকায় নির্বাচন করছেন নাকি বগুড়ায়? না, তিনি বগুড়ায় নির্বাচন করবেন। তিনি বগুড়ায় নির্বাচন করবেন। এখন যেহেতু তার বাসা এখানে, আর এটা তো জাতীয় নির্বাচনের জন্য তো ভোটার এক জায়গায় হইলেই হয়, এটা এমন কোনো নাই যে এই জায়গায় ভোটার হইলে ওই জায়গায় করতে হবে। সেটা লোকাল নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য সেটা কোনো ম্যান্ডেটারি না। যে বিএনপিতে অনেক রাজনৈতিক দলের নেতা, শীর্ষ নেতা, একক নেতা, যেমন রেদওয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, রাশেদ খান, রেজা কিবরিয়া সাহেব, ওনারা বিএনপিতে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আবার জোটে থেকেও কোনো কোনো রাজনৈতিক দল করতে চাচ্ছে। জোট থেকে বড় দলে চলে আসা, এটা কি ফুড চেইনের মতো বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এমন কি? না, এটা ধরেন যদি এবার নতুন করে যে আরপিওতে যেটা হয়েছে যে জোটে থাকলেও মানে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, এই বিষয়টা কিন্তু আগে ছিল না।
এইবার এটা পরিবর্তন হয়েছে এই কারণে সবাই অভ্যস্ত না স্বাভাবিকভাবে তারা আগে থেকে সেই তাদের পরিচিতি বা তাদের তাদের যে মানে সিম্বলটা সেই সিম্বলটা নিয়ে তারা আগে থেকে সেইভাবে কাজ করে নাই। এই কারণেই তারা মনে করতেছে যে জোটের সিম্বলটা নিয়ে যদি নির্বাচন করে তাহলে জনগণের কাছেও সেটা গ্রহণযোগ্যতাটা বেশি হবে এবং জিতে আসাটা সহজ হবে। জি, আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে। আব্দুল নূর তুষার, এই বিষয়ে একটু আপনার মন্তব্য শুনি। রাজনৈতিক দলগুলো কেউ কেউ বিলুপ্ত করেই বিএনপিতে যুক্ত হচ্ছে। বড় দলের ব্র্যান্ড বড়, তার মানে তার জনপরিচিতি অনেক বিরাট। বড় দলের যেমন সুনাম আছে, দুর্নাম আছে, কিন্তু দুর্নামের চেয়ে সুনাম বেশি থাকে বলেই দলটা বড় হয়। এই বড় দলের সুনামের ভাগিদার হওয়ার জন্যই কিন্তু বড় দলের সঙ্গে জোটভুক্ত হয় ছোট ছোট দলগুলি। আদর্শিক দিক থেকে এর আগেও আমরা দেখেছি যে একই জায়গাতে নেই এমন দলও জোট করেছে কিছু কিছু পয়েন্টে। ধরেন স্বৈরাচার তাড়াতে হবে, অতএব একটা নির্বাচনী জোট, অথবা নির্দিষ্ট কৌশলের কারণে নির্বাচনী জোট। যেমন আওয়ামী লীগ তো একটি বুর্জোয়া গণতান্ত্রিক সেমি দক্ষিণপন্থী রাজনৈতিক দল হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও কমিউনিস্টরা তাদের সাথে ছিল। কেন ছিল? ওই একই ঘটনা, ক্ষমতার ভাগ বাটোয়ারা। ঠিক একইভাবে এখনও ছোট ছোট দলগুলি বড় দলে চলে যেতে চাইছে বা দলের নেতারা সেখানে যেতে চাইছেন এই সুবিধাটা পাওয়ার জন্য। এবং এই সুবিধার মধ্যে বড় দলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রতীকটা। এই প্রতীকটা সবাই চেনে, প্রতীক বললেই জানে কোন পার্টি। এবং এই প্রতীকটাকে যখন তারা এইভাবে পরিচিত করে ফেলেছেন মানুষের কাছে, তখন প্রতীকের জোরে কিছু ভোট আসে। ধরেন কিছু মানুষ চোখে অল্প দেখছে, দুর্বল, অনেক বয়স হয়েছে, তারপরেও খুঁজে খুঁজে প্রতীকটা খুঁজে বের করে, ওইখানে একটা সিল দেয়। এবং এইটাই কিন্তু বাংলাদেশের মতো একটু দরিদ্র, একটু কম শিক্ষিত মানুষের দেশ, এইভাবেই হয় ভোটটা। তাই আমি মনে করি প্রতীকের সুবিধা পাওয়ার জন্যই মূলত কিছু ছোট রাজনৈতিক দলের নেতারা তারা সরাসরি বিএনপিতে যোগ দিচ্ছেন, অথবা কেউ কেউ হয়তো জামাতেও যোগ দিবেন, যাতে প্রতীকের সুবিধাটা তারা পান। কেননা তাদের নিজেদের দলের প্রতীক সেইভাবে তারা কোথাও পরিচিত করতে পারেন নাই। তারা এর আগে কোনো নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে এই প্রতীক মানুষকে চেনাতেও পারেন নাই। এরপরে আরও বিষয় রয়েছে, ছোট দলের প্রার্থী সংখ্যা কম, সব আসনে তারা প্রার্থী দিতে পারছেন না, এবং অনেক প্রার্থী আছেন যাদের নিজেদের পরিচিতিও বলতে গেলে নাই। তাদের জন্য বড় দলের এই প্রতীক পাওয়াটা অনেক সুবিধাজনক। আমি মনে করি এই ক্ষমতার স্বার্থেই বা নির্বাচনে জয়ের মানে স্বার্থেই এরা বড় দলে যাচ্ছে। আপনি যদি রেজা কিবরিয়া সাহেবের কথা বলেন, তাহলে আপনি বলেন ওনার নিজের দলের প্রতীক কোনটা ছিল, আপনি মনে করতে পারবেন না। ইনফ্যাক্ট শাপলাকুলি ছাড়া আর কারো দলের প্রতীক কোনটা আপনি ভালো করে মনে করতে পারবেন না। এটাই হচ্ছে ঘটনাটা। কিন্তু ধানের শীষ বললেই তো লোকে বোঝে এটা বিএনপি, যেমন লাঙ্গল বললে বোঝে জাতীয় পার্টি, দাঁড়িপাল্লা বললে জামাতে ইসলাম, লাঙ্গল বিষয় হাতুড়ি কাস্তে বললে বোঝে কমিউনিস্ট পার্টি, তাই না, মশাল বললে জাসদ, এরকম বোঝে আর কি। তো এরকম এই পার্টিগুলো তো এটা অনেক কষ্ট করে অর্জন করেছে, ফলে সেই কষ্টের একটা সুবিধা চায় আর কি। মনে করেন আপনার সামনে দুইটা স্যুট আছে আর কি, একটার মধ্যে লেখা আরমানি আর একটার মধ্যে লেখা কিরমানি, তা আপনি তো আরমানিটাই বাঁচবেন। জি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে একটু ভালো হয়েছে। এর কারণ কিন্তু এই না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব ভালো ঝাঁপিয়ে পড়েছে। ব্যাপারটা যেটা হয়েছে, তারেক রহমান দেশে আসার ফলে আলাদাভাবে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢাকাতে উন্নত হয়েছে, এবং এটা হওয়ার ফলে এক ধরনের শান্তি, স্বস্তি মানুষের কাছে এসেছে, এবং মানুষ বিশ্বাস করছে যে উনি যেহেতু ফিরেছেন একটা উন্নতি হবে। কিন্তু এর বাইরে যদি আপনি সারা দেশের কথা চিন্তা করেন, আমি মনে করি না যে খুব একটা উন্নতি হয়েছে। এখনও কিন্তু জায়গায় জায়গায় সংঘাত হচ্ছে, এক এক জায়গাতে মব হচ্ছে, কেউ কাউকে পিটিয়ে মারছে, পুড়িয়ে মারছে। এই বিষয়গুলি এখনও উন্নতি হয় নাই, এবং এখনও একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন। একজন তো মৃত্যুবরণ করলেন, আরেকজনকে গুলি করা হয়েছে বলে আমরা শুনেছি। কারণ যেটাই হোক, কারণ ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রার্থী বা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জীবনের নিরাপত্তার অভাব বোধ করছেন। এইটা আমার কাছে মনে হয় আশঙ্কাজনক। নিরাপত্তার অভাব নিয়ে মানুষ রাজনৈতিক প্রচারণা কিভাবে করবে, অথবা নিরাপত্তার অভাব যদি সে বোধ করে, তার পরিবার পরিজনই বা কেন তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়তা দিবে? এইটা একটা অসুবিধাজনক বিষয়। আসবো আপনার কাছে। আব্দুল সালাম, বেগম খালেদা জিয়া 3টি সংসদীয় আসনে নির্বাচন করছেন, তার শারীরিক যে অবস্থা, এবার তো সবাই দোয়া করছেন তিনি দ্রুতই নির্বাচনের মাঠে আসবেন। এছাড়াও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক
আইন শৃঙ্খলার পরিস্থিতি মানে কি এই মুহূর্তে আজকের পরিস্থিতি একরকম, কালকের পরিস্থিতি আরেক রকম হতে পারে। আর এখন তো একটা ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে। আর এখন যেটা আমরা জানি যে একটা নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হতে যাচ্ছে, তখন তো স্বাভাবিকভাবে যারা নির্বাচনটা চান না তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অপচেষ্টা থাকবেই, যে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা যাতে ডেটোরেট করতে পারে, পরিবেশ পরিস্থিতিটা যাতে সহায়ক না হয়, লোকজনের কাছে যাতে বলা যায় যে নির্বাচনটা এখন করার মতো পরিবেশ নাই। সেই ধরনের শক্তিরা তো আজকে বিদ্যমান আছেই, কাজে তারা তো চেষ্টা করবে। কিন্তু সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি আমি মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছিল ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য, আমরা মনে করি যে যদি আজকে সবাই ঐক্যবদ্ধভাবে আজকে দেশে যাতে শান্তি থাকে এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু হতে পারে, সুন্দর হতে পারে, সেটা শুধুমাত্র পুলিশ বা সেনাবাহিনীর উপরে না ছেড়ে দিয়ে আমাদেরকেও শেয়ার করতে হবে। এবং সেই ব্যাপারে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এখন উনি ইমিডিয়েট সবাইকে নিয়ে আবার বসা উচিত। সেই বসে সবাইকে ঐক্য যাতে বোধহয় কোথাও participate কোথাও করা- বিভেদ ঘটেছে। জি যে ঐক্য ছিল রাজনৈতিক দলগুলোর না, সেটা হইতেই পারে। যখন আগে ছিল একটা কমন এনিমি ছিল, তাকে তাড়ানোটার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। এখন হচ্ছে যে আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমি কে যাব, সেখানে তো কম্পিটিশন থাকতেই পারে, থাকবেই। কাজে সেখানে তো কিছু কিছু বিভেদ হবেই, হতেই পারে। কিন্তু সেই বিভেদটা যাতে কোনোভাবেই মানে এমনভাবে চলে না যায় যাতে সেটা আইন শৃঙ্খলার পরিস্থিতিটা খারাপ হতে পারে, বা এমন কোনো আচরণ করা উচিত না, এমন কোনো প্রোগ্রাম দেওয়া উচিত না যাতে অন্তত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ডেটোরেট করতে পারে। অর্থাৎ এই জায়গাটায় সচেতন থাকতে হবে সবাই। আমরা যখন কথা বলছি, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে রাখা হয়েছে। গতকাল ছিল, গত রাতে ছিল, আজ দিনে ছিল, এখনও রাতেও আছে। তাদের বক্তব্য বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়ছেন না। পাশাপাশি তারা একটা কথা বলছে, যেটা আমি যদি ভুল না শুনে থাকি, তারা বলছে যে সরকার কি করতে চান, এবং এটা আপডেট একটা যাতে উপদেষ্টারা এসে সরাসরি তাদেরকে বলে, তাহলে কিন্তু তাদের বক্তব্যটা ক্লিয়ার হবে। তো এই জন্য আমার মনে হয় যে এই ব্যাপারে তো উপদেষ্টারা যায় সেখানে বলতেই পারে যে একটা হলো যে আমরাও তো তার বিচার চাই, আমরাও বিচার যে হাদি এইভাবে হত্যা করা হয়েছে। এই জন্য যে আজকে যে যারা মনে করো আজকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার প্রশ্ন আসলে, আজকে যারা নির্বাচনে দাঁড়াবে তাদের সবাই নিরাপত্তার প্রশ্ন আসবে, এবং সেটাকে এনশিওর করতে হবে রাষ্ট্রকে এনশিওর করতে হবে। এবং কোনোভাবেই আমি যে কথাটা বলতেছিলাম যে সেটাতে যদি আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই বা করি, আমরা তো 5ই আগস্টের পরে করছি না, যখন কয়দিন তো পুলিশই ছিল না, সেই সময় তো আইন শৃঙ্খলার পরিস্থিতি এত ডেটোরেট করে নাই। কারণ সেই সময় আমরা নিজেরা চেষ্টা করেছি যে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে, আমাদের কর্মীগুলোকে দিয়ে আমরা থানায় পাহারা দিয়ে দেওয়াইছি। কাজে এখনও প্রয়োজন বোধে সেই ধরনের স্কোয়াড করতে হবে। আমরা যারা অন্তত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, এবং যারা মনে করি যে গণতন্ত্রটা আমার কাছে মুখ্য, গণতন্ত্রটা ফিরে আসতে হলে, গণতন্ত্রটা ফিরে পাওয়ার জন্য নির্বাচনটা আমার কাছে এই মুহূর্তে খুব জরুরি। নির্বাচন হয়ে গেলে গণতন্ত্র পুরোপুরি চলে আসবে সেটা বলতেছি না, কিন্তু নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে একটা নির্বাচিত পার্লামেন্ট যখন আসবে তখন অনেক কিছুর সমাধানের জন্য সহজ হবে। তো সেই কারণে নির্বাচিত পার্লামেন্টটা যদি আমরা সবাই মনপ্রাণে চাই, তাহলে আমাদেরও দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করতে হবে। ধন্যবাদ আপনাকে। জনাব তুষার, ইনকিলাব মঞ্চের শাহবাগে অবস্থান এই মুহূর্তে। তাদের শাহবাগে অবস্থানের যে দাবি, সেই দাবি তো ন্যায়সঙ্গত। অবশ্যই শরীফ ওসমান বিন হাদির যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং এর সঙ্গে জড়িত যারা, এটির বিচার এবং অপরাধীদেরকে শনাক্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান করা, এটা তো খুবই জরুরি। কিন্তু তারা চাপ সৃষ্টি করতে চাইছেন সরকারের উপরে, জায়গাটা বেছে নিয়েছেন শাহবাগ ঢাকা শহরের খুবই গুরুত্বপূর্ণ সংযোগস্থল। দীর্ঘ সময় এই জায়গা অবরোধ করে রাখলে এক ধরনের জনদুর্ভোগ তৈরি হবে। আমি মনে করি যে তাদের এই চাপের বিষয়টি সরিয়ে নিয়ে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছাকাছি কোথাও, কিংবা যারা এর সঙ্গে সরাসরি জড়িত এমন কোথাও দিনের একটি নির্দিষ্ট সময় আন্দোলনটি করলে পরে আমার মনে হয় যে ভালো হতো। এই কারণে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেলে এটা নির্বাচনে বাধার
সৃষ্টি করবে এই প্রচারণার কাজে, এবং এই বাধা সৃষ্টি করাটা আবার বাংলাদেশের আইনে একটি সমস্যাজনক ব্যাপার। এটা হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে, শরীফ ওসমান বিন হাদি তো ইলেকশন করতে চেয়েছিলেন, তা ইলেকশনটা হতে দিতে হবে, এবং এটা করলে পরেই বরং তার যে আদর্শের কথা সবাই বলছেন এই আদর্শটি বাস্তবায়িত হবে। এবং ওই পদে মানে ওই সংসদীয় আসনে তো তার পদের জায়গাটি তো এখন শূন্য হয়ে গিয়েছে, মানে তিনি যে সংসদ সদস্য পদপ্রার্থী, তাহলে ওই জায়গাতে ইনকিলাব মঞ্চের একটা রিপ্লেসমেন্ট আমি মনে করি দেওয়া উচিত, অন্তত প্রতীকী হলেও, যাতে শরীফ হাদিকে যারা ভোট দিতেন তারা যেন ইনকিলাব মঞ্চের অন্য প্রার্থীকে ভোটটা দিতে পারেন, তাতে করেও একটা প্রতিবাদ সেখানে জাগ্রত হবে। আর আপনি দেখবেন যে শরীফ ওসমান বিন হাদি কিন্তু তার নিজের একটি রাজনৈতিক মঞ্চ তৈরি করেছিলেন, এবং যেটি আসলে প্রকৃত অর্থে তিনি দল হিসেবে নিবন্ধিত করতে চান নাই। তিনি একটা প্রেশার গ্রুপের মতো তৈরি করে সেইখান থেকে স্বতন্ত্র সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, এবং সেই স্বতন্ত্র সদস্য প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটল। এর মানে কি? এর মানে যারা তাকে এইভাবে ওন করছে তারা জুলাইয়ের সহযোগী হিসেবে ওন করছে, কিন্তু রাজনৈতিকভাবে তো তাকে ওন করার কোনো জায়গা শরীফ ওসমান বিন হাদি তাদেরকে দেন নাই। যদি দিতেন তাহলে তো তারা তিনি সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গেই নিজেকে যুক্ত করতেন, সেটা তো তিনি করেন নাই। বরং তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করেছেন এবং কার কোথায় ভুল সেটা নির্দিষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আমার শুধু একটাই মানে প্রশ্ন হয়, ওই যে ফেসবুকে লোকজন লেখে যে জানতে মন চায়, সেটা হচ্ছে যে শরীফ ওসমান বিন হাদির জন্য আমরা অনেকেই শোক প্রকাশ করছি, আমরা অবশ্যই তার আদর্শের কথা বলছি, কিন্তু উনি যখন বেঁচে ছিলেন, নির্বাচন করছিলেন, তাকে হারানোর জন্য তো তার বিরুদ্ধে এদেরই একটা অংশ প্রার্থী দিয়েছিলেন। কাকে? শরীফ ওসমান বিন হাদিকে হারানোর জন্য প্রার্থী দেওয়া হয়েছে না, ঘোষণা করা হয় নাই? কাকে দিয়েছে? সাদিক কায়েম দাঁড়াতে চায় নাই সেখানে, আমি তো দেখেছি দাঁড়াতে চেয়েছে। তো তাহলে বেঁচে থাকলে যাকে তিনি হারাতে চেয়েছিলেন, তার মানে তিনি তো সেই রাজনীতিকে, শরীফ ওসমান বিন হাদির রাজনীতিকে তিনি আটকানোর চেষ্টা করেছিলেন, তাই না? আপনি যখন প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মানে কি? উনি হেরে গেলে আপনি খুশি হবেন? তো জীবিত অবস্থায় যিনি হেরে গেলে আপনি খুশি হতেন, মৃত অবস্থায় তাকে ওন করার চেষ্টা করাটা ভালো, কিন্তু আমি মনে করি যে যথাযথ ব্যাখ্যাও দিতে হবে যে শরীফ ওসমান বিন হাদির যে আদর্শ বা যে আদর্শগুলির কথা আমরা বলছি, সেই আদর্শগুলি কতটুকু আমরা আসলে ওইভাবে পালন করছি। যেমন নির্বাচন পেছাতে বলা মানে হচ্ছে ওই আদর্শের বিপরীতে যাওয়া, নির্বাচনে কোনোভাবে বাধা সৃষ্টি করা মানে হচ্ছে ওই আদর্শের বিপরীতে যাওয়া, দুর্নীতি করা কিংবা দুর্নীতির আশ্রয় নেওয়া কিংবা ক্ষমতার ভাগবাটোয়ারার জন্য সকাল বিকাল দল পরিবর্তন করা, এটাও কিন্তু ওই আদর্শের বিপরীতে যাওয়া, তাই না? তাহলে আমাদের এইগুলা থেকেও বিরত থাকতে হবে। প্রকৃতই তার হত্যার বিচার যেমন নির্দিষ্ট করতে হবে, তেমনি ওই আসনে যেন ইনকিলাব মঞ্চের একজন প্রার্থী দাঁড়িয়ে তার উপস্থিতির বিষয়টি মানুষকে মনে করিয়ে দিতে পারে, আমি মনে করি সেই চেষ্টাটাও তাদের থাকা উচিত। শাহবাগ অবরোধ করেছেন, কোনো অসুবিধা নাই, আন্দোলনের জন্য তারা করবেন, চাপ দিবেন, তবে আমি এটাও মনে করি যে দীর্ঘ সময় ধরে ওইখানে যদি তারা এই চাপটা প্রয়োগ করেন, তাতে করে একটা, আমি মনে করি যে তাদের নিজেদের রাজনৈতিক যে অবস্থানটি আছে সেইটা ক্ষতিগ্রস্ত হতে পারে। ধন্যবাদ আকবর। আব্দুস সালাম, জাতীয় পার্টির একটি বিদ্রোহী অংশ একটি জোট করেছিল, তারা 122টি সংসদীয় আসনে প্রার্থীতা ঘোষণা করেছে এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে 243টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, এবং জাতীয় পার্টির মহাসচিব বলেছেন আমরা নির্বাচন করতে পারবো কিনা জানি না। জাতীয় পার্টির বিষয়ে কিন্তু কেউ এখনও নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞার কথাও বলা হয়নি, বা তারা নির্বাচন করতে পারবেন না তাও বলা হয়নি, নির্বাচন করতে পারবেন সে বিষয়ে কথা বলা হয়নি। এখন তো তাদেরকে বাধাও দেয়নি, না, তো সেটা আমরা কি বলবো? কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সভা সমাবেশ থেকে তাদেরকে ফ্যাসিস্টের দোসর হিসেবে নিষিদ্ধের দাবি। সেটা তো দোসর তো আছে, যে দোসররা তো এখন ওই সচিবালয়ে বসে আছে। ফ্যাসিস্টের দোসররা তো বিভিন্ন জায়গায় এখনো বসে আছে, আরো দায়িত্বপূর্ণ জায়গায় বসে আছে। কারা? সেটা কি করবে? কে কোথায় আছেন? প্রশাসনে আছে না, তো সেটাকে কি করবেন আপনি? এখন নির্বাচনটাকে আমরা যেটা বারবার বলছি যে নির্বাচনটা একটা জরুরি দরকার, আর নির্বাচনটাকে এখন গ্রহণযোগ্য করার জন্য, সুন্দর সুষ্ঠুভাবে করার জন্য সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, এবং নির্বাচন কমিশনেরও উচিত যে সকলের সহযোগিতা নিয়ে সেই নির্বাচনটাকে
মানে করা, হোস্ট করা। কারণ সেই ব্যাপারে কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কারা পারবেন না, সেটা তো নির্বাচন কমিশনের ঘোষণার মধ্য দিয়ে আছে। জি, বেগম খালেদা জিয়ার নির্বাচন এবং নির্বাচন পরিচালনার বিষয়ে একটা প্রশ্ন ছিল, আগের বারে করেছিলাম। আগেবার বেগম খালেদা জিয়া তো আজকে আমরা 3টা আসনে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার স্বাস্থ্যের কি অবস্থা? আবার স্বাস্থ্যের যে অবস্থা, আমরা আশা করি যে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা দেশবাসী সবাই ওনার জন্য দোয়া করছে। এবং এই মুহূর্তে যেটা আমরা মনে করি যে খালেদা জিয়া একটা ঐক্যের প্রতীক। আজকে তিনি শুধু বিএনপির নেতা না, তিনি আজকে জাতীয় নেতা হিসাবে আজকে সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছেন। সেই কারণেই সবাই মিলে দোয়া করছে যে উনি যদি আসলে সুস্থ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে উনি জিতে আসতে পারেন, তাহলে এটা দেশ ও জাতির জন্য একটা মঙ্গল বয়ে আনবে বলে আমরা মনে করি। আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন? আমার নির্বাচনে আমার সিটে সেখানে জোটের প্রার্থীকে দেওয়া হয়েছে। সো আমি সেখানে নির্বাচন করছি না, কিন্তু এই নির্বাচন ছাড়াও তো সামনে আরও অনেক নির্বাচন আছে, যেগুলো তো করবো ইনশাল্লাহ। জোটের পক্ষ থেকে কাকে দেওয়া হয়েছে? জি, জোট প্রার্থী কাকে দেওয়া হয়েছে? জোট প্রার্থী ববি আজাজকে দেওয়া হয়েছে সেখানে। তিনি তো সম্ভবত বিএনপিতে যোগদান করবেন। এখনও তাই শুনতেছি, এখনও সেটা হয় নাই। এখন দেখা যাক কি হয়, যেটাই হোক। আর আমাদের পর্যায়ে তো সেটাকে স্ট্রিক করা হয়েছে, দল যেটা সিদ্ধান্ত তার নেবে। মানে কি মেয়র নির্বাচন করছেন আপনি? হ্যাঁ, দোয়া করেন। আচ্ছা, আব্দুল নূর তুষার, নির্বাচনের পরিবেশের কথা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। নির্বাচনের পরিবেশ ভালো বলতে পারবেন যারা নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের সরাসরি কর্মীরা, এই কারণে যে তারা মাঠে থাকবেন ও মাঠে আছেন। সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে যদি জিজ্ঞাসা করেন, আমি শুধু নির্বাচনের দিন শান্তিতে ভোট দিতে চাই। কারণ আমি তো মাঠে প্রচারণা করব না, আমি মাইকে দাঁড়াবো না। বাংলাদেশে কোটি কোটি ভোটার কিন্তু মাইকে দাঁড়াবেন না, রিকশায় চড়ে ভোটের জন্য যাবেন না, তাই না? এই কোটি কোটি নাগরিক ভোটের দিনটাতে ভোটটাকে এক্সিকিউট করতে চান, দ্য পাওয়ার টু সে ইয়েস অর নো টু আ ক্যান্ডিডেট। এবং তারা তাদের এই রাইটটা এক্সারসাইজ করতে চান কেন? তাদের কালেকটিভ রাইটস, এটা তাদের সমষ্টিগত অধিকার যে তারা অধিকাংশ লোক যেদিকে ভোট দিবেন সেই দলের প্রার্থী বা সেই প্রার্থী যেন জিতে সংসদে যায় এবং তাদের হয়ে কথা বলতে পারে, তাদের হয়ে আইন প্রণয়ন করতে পারে। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। জি, তো আমরা এখন অনলাইনে চলে গেলাম, টিভির পর্দায় নাই। কিন্তু দেখেন ভোটারদের অবস্থা হচ্ছে কীরকম। ভোটাররা নির্বাচনের দিন শান্তিতে গিয়ে ভোট দিতে চায় এবং নির্বাচনের দিনটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, আগে পরে যাই ঘটুক। কিন্তু ভোটের যারা প্রচারণা চালাবেন তাদের কাছে একটা শান্তিপূর্ণ প্রচারণার পরিবেশ খুবই জরুরি। তারা যদি ভয় থাকেন, তারা যদি কোন পাড়ায় ঢুকবেন, কোন পাড়ায় ঢুকবেন না, কে তাকে ধাওয়া দিবে, কে তাকে দিবে না, পুলিশের কাছে প্রোটেকশন চাইলে পাবেন নাকি পাবেন না, এই বিষয়গুলো নিয়ে তাদের যদি চিন্তা করতে হয় তাহলে সেটা দুঃখজনক হবে। তাতে করে ভোটের পরিবেশ বাধাগ্রস্ত হবে এবং ভোটের পরিবেশ বাধাগ্রস্ত হলে ভোট নিরপেক্ষ হলেও ভোটের প্রার্থীরা একটা নিরপেক্ষ বা একটা সমতল ভূমি পেয়েছেন এটা তারা বলবেন না। তারা বলবেন যে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। এখন এই লেভেল প্লেয়িং ফিল্ড, এই শব্দটা খুব সুন্দর। দেখেন, এমনিতে আমরা ইংরেজিতে কথা বলি না, কিন্তু সমতল ভূমি বললে বুঝবো না, আমরা বুঝবো লেভেল প্লেয়িং ফিল্ড। সমতল খেলার মাঠ বললে বুঝবো না। কিছু কিছু ইংরেজি আমাদেরকে রাজনীতিবিদরা শিখিয়েছে, তার মধ্যে এটা একটা লেভেল প্লেয়িং ফিল্ড। এখন সব ফিল্ডই লেভেল প্লেয়িং ফিল্ড হয় না কিন্তু। না, যেমন আপনি যদি ক্রস কান্ট্রি দৌড় দেন, ওইটা লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারবে না। হ্যাঁ, ওইখানে খানিকটা গর্ত থাকে, খানিকটা পানি থাকে, একটা জায়গায় লাফ দিতে হয়, একটা জায়গায় নিচে দিয়ে যাইতে হয়। তো এরকম নির্বাচন একটা ক্রস কান্ট্রি রেস। এই ক্রস কান্ট্রি রেসটাকে নিরাপদ করতে হবে। এই যে ক্রস কান্ট্রি প্ল্যাটফর্মের যে রেসটা একটা তৈরি করা হয়, সেখানে যে গর্ত থাকে, এনশিওর করা হয় গর্তের মধ্যে পা দিলেও যে দৌড়াচ্ছে তার পা ভাঙবে না। যে জায়গাটা উনি লাফ দিবেন সেখানে একটু লেভেল করা আছে। না, লেভেল করা নাই। এটা হচ্ছে হ্যাজার্ড দূর করা হয়। যেমন আপনি যদি এখন রেডিয়েশন নিয়ে কাজ করেন, রেডিয়েশন ইজ এ হ্যাজার্ড, এইটার জন্য প্রতিরক্ষা দেওয়া হয় যে আপনি রেডিয়েশন নিয়ে কাজ করলেও আপনাকে ছুবে না, এই জন্য একটা স্যুট পরে দেওয়া হয়। সেই রকম নির্বাচন একটা ক্রস কান্ট্রি দৌড়। আপনি প্রার্থীকে ঠেকাতে পারবেন না, ওইখানে নিরাপত্তা নাই, আপনি যায়েন না, এখানে দাঁড়ান, দূর থেকে হাত নাড়েন, এটা হবে না। তাহলে কি করতে হবে? ওই নিরাপত্তাটা ক্রিয়েট করতে হবে যাতে করে উনি ঝাঁপ দিয়ে মানুষের মধ্যে চলে গেলেও
তার একটা মিনিমাম প্রতিরক্ষা থাকে, উনি যেন নিশ্চিন্তে এই কাজটা করতে পারেন, উনি যেন নিশ্চিন্তে হাত মেলাতে পারেন। এইরকম একটা নিরাপত্তার পরিবেশ আনফর্চুনেটলি এখনো তৈরি করা সম্ভব হয় নাই, যেটা আমরা অতীতের বেশ কিছু নির্বাচনে দেখেছি। 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার এসে যে নিরাপত্তা তৈরি করতে পেরেছেন, এই সরকার এত মাসেও সেই নিরাপত্তার জায়গাটা তৈরি করতে পারেন নাই। এইটাকে স্বীকার করে নিলেই কেবলমাত্র আমি মনে করি যে এই পরিস্থিতির উন্নতি করা সম্ভব। কিন্তু এইটা যদি বলানোর চেষ্টা করা হয় যে না আমরা অনেক ভালো করেছি, তাহলে আমি বলবো যে এই অবস্থা থেকে উন্নতি করা যাবে না। একই সাথে গণভোটও হচ্ছে, গণভোটের আলোচনাটা মনে হয় একটু ফিকে হয়ে গেছে। এটা তো হবেই। আমরা যারা রাজনৈতিক আলোচনা করি আমরা বলেছিলাম সবসময় যে গণভোট আর এটা একসঙ্গে দিলে ভোটের আলোচনাটা আগে হবে। গণভোটে কে জিতবে কে হারবে, আসলে গণভোটে কিন্তু কোনো ব্যক্তি জিতবে এবং হারবে না। গণভোটে কিছু প্রশ্ন হারবে এবং জিতবে, কিছু সিদ্ধান্ত হারবে এবং জিতবে। যে সিদ্ধান্তগুলির বিষয়ে রাজনৈতিক দলগুলি দীর্ঘ সময় আলোচনা করার পরেও একমত হতে পারেন নাই এবং নোট অফ ডিসেন্ট দেওয়ার পরেও অনেকের জায়গা থাকার পরেও জোরপূর্বক ঐক্য তৈরি করার জন্য 84টি প্রস্তাবকে 4টি প্রশ্নের মধ্যে নিয়ে এসে একটার মধ্যে 30টা, একটার মধ্যে 14টা এরকম ঢুকিয়ে দিয়ে সেইখানে সবগুলিতে হ্যাঁ বলতে হবে। 4টা প্রশ্ন কিন্তু উত্তর একটা হ্যাঁ, হয় আপনি হ্যাঁ বলবেন নাহলে না। 4টার মধ্যে 3টাতে আপনি হ্যাঁ বলতে পারেন, একটাতে না, সেগুলো রাখা হয় নাই। তার মানে এই গণভোটটাকে এমনভাবে প্লেস করা হয়েছে যে মানুষের কাছে এই গণভোটের গুরুত্ব হারিয়ে গিয়েছে। গণভোটের পক্ষে বা বিপক্ষে প্রচারণারও কোনো জায়গা নাই, কেননা নির্বাচনের প্রচারণাই এখনো ঠিক মতো শুরু হয় নাই। আপনি গণভোটের পক্ষে প্রচারণা কে করবে? আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা শুরু হবে জানুয়ারির 21 থেকে। হ্যাঁ, কিন্তু এমনি তো খুব ভালোভাবে যে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে সেটা কিন্তু হয় নাই। যেমন একটু আগে আপনি এই অনুষ্ঠানের শুরুতে যে প্রার্থীর কথা বলেছিলেন তাসনিম জারা, সে কি রাস্তায় রাস্তায় ভোট চাইতে শুরু করেছে? করে নাই তো। এই যে রাশেদ খানের ফান্ড রেজ করছে। হ্যাঁ, রাশেদ খানের কথা বললেন, রাশেদ খান কি রাস্তায় রাস্তায় ভোট চাইতে শুরু করেছিল? যদি চেয়েও থাকে তাহলে কোন প্রতীকের জন্য চেয়েছিল? এখন তো চাইতে হবে ধানের শীষের জন্য। এতদিন তো চেয়েছিল নিজের পার্টির জন্য। তার মানে ঠিক মতো এখনো বহু প্রার্থী তার রাজনৈতিক প্রচারণা শুরুই করতে পারেন নাই, তাই না? জি। তাহলে যেখানে ভোটের প্রচারণায় ঠিক মতো দানা বাঁধে নাই, সেখানে গণভোটের প্রচারণা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। এর মধ্যে আবার কিছু গান বাজনা তৈরি করা হয়েছে যেটা দিয়ে কোথায় ভোট দিতে হবে এটা লোকে বুঝতে পারছে না। গণভোটে গিয়ে ভোট দিলে সেটার জন্য গানটা হচ্ছে, নাকি জাতীয় নির্বাচনে ভোট দিলে সেটার জন্য গানটা 8 হচ্ছে? বিভাগের জন্য পৃথক 8টি গানের কথা বলছেন। যেটাই হোক, গান বাজনা কিছু দেখতে পাচ্ছি, আমি ভালো করে জানি না, ফেসবুক খুললে দেখি আর কি। তো এটা দিয়ে আসলে কি হচ্ছে সেটাও আমার জানার খুবই একটা আগ্রহ, কেননা আমি ঠিক বুঝতে পারি নাই। আচ্ছা, ধন্যবাদ আপনি আব্দুস সালাম। গণভোট বিষয়ে একটু, নির্বাচন এবং গণভোট একই দিনে। আর এই যে আপনি ওই ওই গান শুনেছেন, আব্দুল নূর তুষার যে গানের কথা বলেছেন? না, আমি শুনি নাই। তাহলে তো তার মানে দেখেন প্রচারণা ঠিক মতো হয় নাই, উনি গানটা শুনেই নাই। আপনি শুনে আর বুঝতে আমি পারেননি। শুনেছি 2টা, আমি বুঝতে পারি নাই ঘটনা। আর আপনি শুনেননি, আমিও শুনিনি। আপনিও শোনেন? আমি জানি গান হয়েছে, কিন্তু তাহলে তো আমি অনেক এগিয়ে আছি। ইউ আর অ্যাডভান্স। হ্যাঁ, বলেন। গণভোট, হ্যাঁ, গণভোট তো এটা ওই তুষার সাহেব তো ব্যাখ্যা দিয়েছেন যে আসলে গণভোট এটা আমাদের সবার সম্মিলিত দাবি এবং এইগুলো আমরা সবসময় যে কথাগুলো বলে আসছিলাম যে আমাদের দেখেন এর বাইরে কিন্তু 31 দফা বিএনপির আগে একটা দেয়া আছে, যে দফাগুলোর মধ্যে অনেক কিছু কাভার করে যেগুলো আজকে সংস্কার হলে দেশে আর ভবিষ্যতে ফ্যাসিবাদ জন্মলাভ করতে পারবে না। তো এইগুলো তো আমাদের কমিটমেন্ট, এগুলো এগুলো আমাদের কমিটমেন্ট, ন্যাশনাল কাছে কমিটেড। সো এইগুলোর ব্যাপারে তো আমরা কমিটেড আছি। আমরা যদি দেশের মানুষ যদি বিএনপিকে ক্ষমতায় পাঠায় তাহলে অবশ্যই এগুলোকে আমরা কার্যকর করব। আর সেখানে তো গণভোটের প্রশ্নটা যেটা আসছে, শুধু একই দিনে গণভোটের বিষয়টা আসছে এবং গণভোটটাকেও যাতে পিপুলস মানে তার রায়টা দেয়, সেটার জন্য সরকার আরও বেশি মনে করি আরও বেশি প্রচারণা করা উচিত, জনগণের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করতে চাই আব্দুল নূর তুষার, আপনি কিছু? আমি শুধু একটা প্রস্তাব দিতে চাই সরকারের কাছে, সেটি হচ্ছে যে 5ই আগস্টের অভ্যুত্থানের পর বহু অপরাধীও জামিন পেয়ে মুক্ত হয়ে গিয়েছেন, এমনকি শাস্তিতে আছেন এমন ব্যক্তিও মুক্ত হয়ে গিয়েছেন। সেইখানে প্রশ্নযোগ্য মামলা, অর্থাৎ যে মামলার ভিত্তি নিয়ে প্রশ্ন আছে, এরকম মামলায় আটক বহু মানুষ এখন কারাগারে আছেন। সদিচ্ছা প্রমাণের জন্য আমি মনে করি তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া উচিত।
বিশেষ করে যারা সাংবাদিক আটক হয়ে আছেন এদের মধ্যে একটা বড় অংশ অবশ্যই কারো যদি প্রমাণিত অপরাধ থাকে বা কোনো ধরনের ষড়যন্ত্রের সংশ্লিষ্টতা থাকে সেটা প্রমাণ সাপেক্ষে হবে, কিন্তু আমি মনে করি যে সাংবাদিকদেরকে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাহিত্যিক যারা লেখালেখি করেছেন এরকম কিছু মানুষকে জামিনে মুক্ত করে দেওয়া উচিত। এই জন্য যে তাতে করে এই নির্বাচন পূর্ববর্তী সময়ে ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা এবং এক ধরনের সহনশীলতার যে সংস্কৃতি সেইটা আমি মনে করি যে এই সরকার দেখাতে পারবেন। আর কিছু কিছু মানুষ আছেন যাদের কাছ থেকে কোনোভাবেই আসলে ঠিক ভায়োলেন্ট তৎপরতা এটা সম্ভব না, এরকম কিছু মানুষ আটক হয়ে আছেন। কেউ অতি বয়স্ক, কেউ দীর্ঘ সময় সাংবাদিকতার অভিজ্ঞতা আছে, সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত নন বা কোনো পক্ষ অবলম্বন করে কোনো ধরনের অন্যায় করেন নাই, এমন ব্যক্তিদেরকে শুধু শুধু আটকে না রেখে আমার মনে হয় তাদেরকে নির্বাচনের আগে জামিনে মুক্ত করে দেওয়া উচিত এবং পরবর্তীতে বিচার প্রক্রিয়া চলবে, তারা তাদের অন্যায়ের যে কাঠামো সেইটা বিচার বিবেচনায় হয় খালাস পাবেন, না হলে শাস্তি পাবেন। এইটা আমি মনে করি যে এটা করা উচিত, কেননা আন্তর্জাতিক গণমাধ্যমে অহেতুক একটা সমালোচনা হয়েছে এবং এই সমালোচনা অব্যাহত থাকবে, কারণ এরই মধ্যে দুটি গণমাধ্যমের উপর আক্রমণ হয়েছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে। সবগুলি বিষয়কে এক জায়গায় নিয়ে আসার একটা চেষ্টা কিন্তু আন্তর্জাতিকভাবেও হচ্ছে। এইটা তো বিবেচনায় নিতে হবে যে একটা বৃহৎ পক্ষ নির্বাচনে নাই এবং দেশেও নাই, তারা বেশ সাফল্যের সঙ্গে তারা প্রস্থান করতে পেরেছেন। এখন এরা নিশ্চয়ই চুপ করে বসে থাকবেন না এবং এই প্রশ্নগুলি আরও জটিল হবে এবং এই জটিলতাটা এড়ানোর জন্য আমি মনে করি যে তাদেরকে জামিনে মুক্তি দাও। ধন্যবাদ আপনাকে। আব্দুস সালাম, এই বিষয়ে আপনি কিছু বলবেন? না, এটা ওই যে একটা যেটি কথা বলছেন না, অর্থাৎ ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা, তো সেই জায়গায় স্বাভাবিকভাবে একটা হলো যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আইনের যে সুযোগটা আছে সেটা তো সবার জন্য সমান, সবার জন্য সমান, সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আরেকটা হলো যে যেহেতু নির্বাচনকালীন একটা পিরিয়ডে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এই মুহূর্তে যারা সংবাদপত্রে বা বিভিন্ন জায়গায় আছে তাদেরও আরও একটু বেশি কষাস হওয়া দরকার, যে তারা যাতে কোনো পক্ষের প্রতি মানে না হয়ে যায়, পক্ষপাতিত্ব না হয়ে যায়, তারা যাতে মানে রাষ্ট্রের প্রতি বা গণতন্ত্রের প্রতি যাতে তাদের ভূমিকাটা তারা পালন করে। কারণ স্বাভাবিকভাবে আজকে সংবাদপত্রের যারা কর্মী যারা থাকবে বা মিডিয়ার যারা থাকবে, দেশবাসী বা সবাই আশা করে কি যে সত্যটা তারা প্রকাশ করবে, এবং ওই সত্যটা প্রকাশ না করে যদি ওইটাতে আপনি অসত্যটা প্রকাশ করেন এবং তাকে যদি আপনি সমাজের মধ্যে যদি আবার আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যদি আপনি আরেকটা বিস্পারিং করেন, তাহলে সেটাও তো একরকম মানে আপনি ভিন্ন মতকে আপনি করলেন না, মানে ভিন্ন মতের প্রতি যে আপনার শ্রদ্ধাটা আপনার থাকলো না। কাজে এটাই বিষয়টা, আপনার যে জায়গাটায় সাংবাদিকরা বা আপনারা যে দায়িত্বটা পালন করেন আপনাদেরটা খুবই মানে সেনসিটিভ জায়গা, তাই কাজে এই মুহূর্তে আপনারা আপনাদের বিষয়গুলো আপনাদের নিজেদেরকেও খেয়াল রাখা উচিত। ধন্যবাদ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা। আব্দুল নূর তুষার, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।